নমস্কার বন্ধুরা, আজ থেকে তোমাদের শুরু হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের জিকে জিএস ক্লাস। ঠিক আছে, আমি এর আগে বলেছি তোমাদের যে আমরা একে একে সাবজেক্ট ওয়াইজ বিষয় ভিত্তিক কোশ্চেনগুলো তোমাদের সামনে সলভ করব। আজকে যে টপিকটা বা সাবজেক্টটা করব, যে বিষয়টা করব, সেটা হচ্ছে ভারতের ইতিহাস। তো ভারতের ইতিহাসটাকে আমি তিন ভাগে ভাগ করেছি, একটা প্রাচীন ভারতের ইতিহাস, একটা মধ্য ভারতের ইতিহাস, একটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। ঠিক আছে, তো প্রথমত প্রাচীন ভারতের ইতিহাস থেকে বিভিন্ন পরীক্ষার মানে 20 বছরের যতগুলি কোশ্চেন্স আছে সমস্ত কোশ্চেন্স তোমাদের সলভ করাবো। এক কথায় এই ইউটিউব চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে জিকের ক্লাস, যে প্রস্তুতিকরণ সমস্ত পরীক্ষার, সে সিজিএল হোক, ডাব্লিউবিসিএস হোক বা রেলে গ্রুপ ডি হোক, বিভিন্ন পরীক্ষার যে সমস্ত প্রিভিয়াসের কোশ্চেনগুলো ছিল সেগুলো তোমাদের সলভ করানো হবে। এটা হচ্ছে পার্ট 1। তো প্রাচীন ভারতের ইতিহাসে 200টা প্রশ্ন প্রিভিয়াস এর কোশ্চেন্স তোমাদের আজকে আমি সলভ করবো একে একে পার্ট অনুসারে। এর পাশাপাশি প্রত্যেকটা কোশ্চেনের অপশন থাকবে, কোন সালে এসেছে, কোন পরীক্ষা সেটা উল্লেখিত থাকবে। পাশাপাশি কি পয়েন্টস, এক্সট্রা ফ্যাক্ট যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে আলোচনা করা হবে। কারণ তোমরা জানো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য কিন্তু একটাই এক্সাম হচ্ছে এবং এক্সামটা কিন্তু প্রথমেই হচ্ছে। ঠিক আছে, তো ভালো করে মনোযোগ সহকারে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। আর আমি সমস্ত ধরনের প্রিভিয়াসের কোশ্চেন্স তোমাদেরকে সলভ করাতে চলেছি। তো ভিডিওটি তোমরা যারা দেখছো অবশ্যই লাইক করবে এবং প্রত্যেক দিন রাত 8টায়, ঠিক আছে, রাত 8টায় কিন্তু তোমাদের জন্য এই ক্লাসটি আমি নিয়ে আসছি। চলো একে একে আমরা আমাদের প্রথম প্রশ্ন শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন শুরু করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে 200টি বিগত বছরের জিকে প্রশ্ন। প্রথম প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2008 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। 4টা অপশন রয়েছে, সংস্কৃত, পালি, ব্রাহ্মী, খরচটি। ঠিক আছে, এর পাশাপাশি কি পয়েন্টস বা এক্সট্রা ফ্যাক্ট এর সঙ্গে জড়িত কিছু টপিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু উল্লেখিত করেছে। তো তোমরা প্রথমে এই এক্সট্রা ফ্যাক্টগুলো আগে দেখবে না, তোমরা কোশ্চেনের সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পালি। ঠিক আছে, তো পালি ভাষায় কিন্তু এটা লেখা। এর পাশাপাশি আমরা যে সমস্ত জিনিস জেনে নেব সেটা হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক 3টা ভাগে বিভক্ত। একটা সূত্র পিটক যেখানে বুদ্ধের বাণী, বিনয় পিটক, বিনয় পিটকের মূল অংশ কী ছিল? বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য সঙ্গে নীতি। অভিধর্ম পিটক দার্শনিকের ধারণার ব্যাখ্যা। বুদ্ধদেব পালি ভাষায় ধর্মপ্রচার করেন, বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি পালি ভাষায় রচিত। তো এগুলো কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। দেখার সাথে সাথে উত্তর করার তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে। কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হতো? 2012 সালে এই কোশ্চেনটি এসেছে। ফাহিয়েন, মেগাস্তিনিস, হিউয়েনসাং নাকি ইত সিং? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কাকে প্রিন্স অফ পিলগ্রিম বলা হতো? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আজ থেকে কিন্তু 12 বছর আগেকার একটি কোশ্চেন। তো সঠিক উত্তর হবে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়ে থাকে অপশন সি, হিউয়েনসাংকে। ঠিক আছে, হিউয়েনসাং হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। দেখো, চীনা পর্যটক হিউয়েনসাং, ঠিক আছে, হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। সালটা কত? 629 থেকে 645 খ্রিস্টাব্দ। এবং হিউয়েনসাং রচিত যে গ্রন্থ তার নাম হচ্ছে সি ইউকি। ঠিক আছে, এগুলো মনে থাকবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। তোমাদের কাছে আমি বেশি সময় নষ্ট করবো না, ঠিক আছে, কারণ এখন তোমাদের প্রত্যেকটা সময়ের কাছে কিন্তু মূল্য আছে, প্রত্যেকটা সময়ের কিন্তু এখন দাম রয়েছে। নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? বিপিএসসি 2004 সালে একটি কোশ্চেন। এন্ডিকা, অর্থশাস্ত্র, দিব্যবদান নাকি অশোকের শিলালিপি? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, এন্ডিকা। ঠিক আছে, এবার এক্সট্রা ফ্যাক্টগুলো আমরা জেনে নেব, যেগুলো কিন্তু যে 3টা এক্সট্রা ফ্যাক্ট, এই 3টাও কিন্তু কোশ্চেন্স। ঠিক আছে, দেখো, গ্রিক দূত মেগাস্তিনিসের লেখা রচিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। এটা নিয়েও একটা কোশ্চেন আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, সিরিয়ার গ্রিক রাজা সেলুকাস মেগাস্তিনিসকে কিন্তু দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতেই পারে যে সেলুকাস, গ্রিক রাজা সেলুকাস নিম্নের কাকে দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মেগাস্তিনিস। মেগাস্তিনিসের ভারত ভ্রমণকাল সময়টা 300 থেকে 305 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, কমপ্লিট। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত? ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম 2004 এবং 2011 সালে কিন্তু কোশ্চেনটি এসেছিল। নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত? গৌতমীপুত্র, ধর্মপাল, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী। অপশন এ গৌতমীপুত্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি কি পয়েন্টগুলো দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট একদম প্রথমেরটা, বোগাজকই শিলালিপি থেকে আর্যদের ভারত আক্রমণ বা ভারতে আগমন কাল জানা যায়। প্রশ্ন আসতে পারে কোন শিলালিপি থেকে আর্যদের ভারতে আগমন কাল সম্পর্কে জানা যায়? সঠিক উত্তর হয়ে যাবে বোগাজকই। জুনাগড় শিলালিপি থেকে স্বরাজ রুদ্রদামের ব্যক্তিত্ব সম্বন্ধে জানা যায় এবং হস্তিগুম্ফা শিলালিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কৃতিত্ব সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তিনটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার এগুলো কিন্তু কোশ্চেন্স। নেক্সট পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার লেখা? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2008 সালের একটি কোশ্চেন, বসুমিত্র, নাগার্জুন, অশ্বঘোষ নাকি নাগসেন? বলো বুদ্ধচরিত কার লেখা? একদম ইজি কোশ্চেন রয়েছে। দেখো তোমাদের জিকে জিএসে কিন্তু এরকম কোশ্চেন আসবে। ঠিক আছে, এখন জিকে জিএসকে টার্গেট করবে সর্বাধিক নম্বর, সবচেয়ে বেশি নম্বর তোলা, কম সময়ের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নম্বর তোলার জায়গা কিন্তু এই জিকে জিএস। তো বুদ্ধচরিত কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি অশ্বঘোষ। এর পাশাপাশি বাকি গ্রন্থ এবং তাদের রচয়িতা দেখে দেবো। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা বরাহমিহির, মাধ্যমিক সূত্র গ্রন্থের রচয়িতা নাগার্জুন, মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়িতা বিশাখ দত্ত, রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী, মিলিন্দ পঞ্চহ গ্রন্থের রচয়িতা নাগসেন, প্রিয়দর্শিকা রত্নাবলী গ্রন্থের রচয়িতা হর্ষবর্ধন। একটা কমেন্ট বক্সে উত্তর জানাবে রামচরিত মানস গ্রন্থের রচয়িতাকে, রামচরিত মানস গ্রন্থটির রচয়িতাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 6, আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিল? ডাব্লিউবিসিএস প্রিলিমস কোশ্চেন্স, প্রিভিয়াসের একটি কোশ্চেন্স, মৌর্য যুগ, পাল যুগ, গুপ্ত যুগ নাকি সুলতানি যুগ? আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মনীষী ছিলেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো একদম ইজি কোশ্চেন্স রয়েছে। তো আর্যভট্ট ও বরাহমিহির কিন্তু গুপ্ত যুগের মনীষী ছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি গুপ্ত যুগ। তো গুপ্ত যুগ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পাশাপাশি কি পয়েন্টসগুলো দেখে নাও, প্রত্যেকটা কি পয়েন্টসগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন। যেমন স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন, গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন জীবিতগুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং দশমিকের ব্যবহার প্রথম কিন্তু গুপ্ত যুগেই শুরু হয়। তো এই 5টা কোশ্চেন্স প্রিভিয়াসের কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, তো এগুলো কিন্তু তোমরা দেখে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 7, নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? এসএসসি সিজিএল 1999 সালে একটি কোশ্চেন্স, কনিষ্ক, কুমারগুপ্ত, বিক্রমাদিত্য নাকি হর্ষবর্ধন? বলো নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দাও। কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি হর্ষবর্ধন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, কি পয়েন্টগুলো দেখো, হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য, পরীক্ষা আসতে পারে, মগধরাজ। ঠিক আছে, সম্রাট দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে কিন্তু সকলোত্তর পথনাথ বা উত্তরাপথের প্রভু বলেছিলেন। প্রশ্ন আসতে পারে যে নিম্নের দ্বিতীয় পুলকেশী কাকে সকলোত্তম পথ নামে উপাধি দিয়েছিলেন বা কাকে বলেছিলেন? কোশ্চেন আসতে পারে। 2 নম্বর দেখো, হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং কিন্তু ভারতে আসেন। তো হর্ষবর্ধনের রাজত্বকালে নিম্নের কে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হিউয়েন সাং। আরেকটা প্রশ্ন দেখো, হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বাঙালি পণ্ডিত শিলভদ্র। এই হিউয়েন সাংকে কিন্তু প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়, যেটা কোশ্চেন্সটা একটু আগে তোমাদের বললাম। এবার দেখো, বাণভট্ট রচিত 2টি গ্রন্থ বা বাণভট্টের লেখা 2টি গ্রন্থ হচ্ছে একটা হর্ষচরিত, একটা হচ্ছে কাদম্বরী। এখান থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন্স তোমাদের এসে থাকে। ঠিক আছে, দেখো নেক্সটও তোমরা এরকম কোশ্চেন্স তোমরা পাবে। চলো পরবর্তী প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016 সালে একটি কোশ্চেন্স, রোপার, কর্দিজি, লোথাল নাকি কালীবঙ্গাল? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? তো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন অনুসারে অপশন নাম্বার সি লোথাল। এই লোথাল কিন্তু একটা সিন্ধু সভ্যতার প্রাচীন সমুদ্র বন্দর, যেটি গুজরাট রাজ্যে অবস্থিত। আশা করছি তোমরা
প্রত্যেকেই জানো। এর পাশাপাশি কি পয়েন্টসগুলো যেগুলো দেখো নাও, সেটা হচ্ছে কালীবঙ্গান। এই কালীবঙ্গাকে কিন্তু উটের হাড়ের খোঁজ পাওয়া গেছে। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে উটের হাড়ের অস্তিত্ব বা খোঁজ পাওয়া গেছে, সঠিক উত্তর হয়ে যাবে কালীবঙ্গান। কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে চানহুদারোতে, ঠিক আছে। এবং কোট দিজিতে পাওয়া গেছে ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি, ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি পাওয়া গেছে কোট দিজি কেন্দ্রে। বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি, সেটা হচ্ছে লোথাল, সিন্ধু সভ্যতার একটি প্রাচীনতম বন্দর। এটা নিয়েও কিন্তু অনেক সময় তোমাদের কোশ্চেন আসে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9। সিন্ধু সভ্যতার মানুষরা নিচের কোন ধাতুর ব্যবহার জানতো না? তামা, লোহা, দস্তা নাকি সোনা? WBCS প্রিলিমস 2009 সালের একটি কোশ্চেন। বলো, সিন্ধু সভ্যতার মানুষরা নিচের কোন ধাতুর ব্যবহার জানতো না? তো এই প্রশ্নের উত্তর প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ইজি কোশ্চেন রয়েছে। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন অনুসারে অপশন নাম্বার বি, লোহা। তাদের কাছে কিন্তু লোহার ব্যবহার অজানা ছিল, তারা লোহার ব্যবহার জানতো না। এর পাশাপাশি কি পয়েন্টগুলো দেখো, মহেঞ্জোদারো কথা অর্থ হচ্ছে মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতার মানুষের বাণিজ্য লিপ্ত কাদের সঙ্গে ছিল? হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্য লিপ্ত ছিল মেসোপটেমিয়াদের সাথে। হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ। এই যে চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এর জন্য তোমাদের বলা হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখানে শুধু একটা কোশ্চেন্স পাবে না, এখানে একটা কোশ্চেনের পাশাপাশি 3 থেকে 4টি কোশ্চেন্স তুমি সলভ করতে পারবে। যেমন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত? WBCS প্রিলিমস 2017 সালে একটি কোশ্চেন্স। মহেঞ্জোদারো, সুরকোট দিজি, কালীবঙ্গান নাকি লোথাল? তো 4টা কেন্দ্র রয়েছে। কোশ্চেন্স করেছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত, এরকম কোশ্চেন্স কিন্তু তোমাদের আসতে পারে। তো রাজস্থানে অবস্থিত বলেছে যেটা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, কালীবঙ্গান, ঠিক আছে। আর বাকিগুলো যদি দেখে নেই, এই সুরকোটদা যেটা আছে এটা কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। প্রত্যেকে যেন ধোলাবিরা যেটা আছে সেটাও কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। লোথাল এটাও কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। বনওয়ালি এটা কিন্তু হরিয়ানা রাজ্যে অবস্থিত, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 11। নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত? সহজ কোশ্চেন রয়েছে, UTT PSC 2005 সালের একটি কোশ্চেন। যীশুখ্রিস্ট, জরাথুস্ট, গৌতম বুদ্ধ নাকি নবী মোহাম্মদ? নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত? আশা করছি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তো এশিয়ার আলো যাকে বলা হয় তিনি হলেন অপশন সি, গৌতম বুদ্ধ। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলো দেখো, গৌতম বুদ্ধের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 486 অব্দে। কোথায়? কুশীনগর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় বর্তমান। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? সিদ্ধার্থ বা তথাগত। এবং গৌতম বুদ্ধের মাতা ছিলেন কোশল রাজকন্যা যার নাম মহামায়া। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা পারলে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12। ত্রিপিটক কোন ভাষায় লিখিত? WBCS প্রিলিমস 2008 সালের একটি কোশ্চেন। পালি, সংস্কৃত, ব্রাহ্মী নাকি খরষ্টি? ত্রিপিটক কোন ভাষায় লিখিত? আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই বলতে পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ত্রিপিটক পালি ভাষায় লিখিত, অপশন এ পালি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। এর পাশাপাশি দেখো বৌদ্ধদের ত্রিরত্ন, একটা হচ্ছে বুদ্ধ যার অর্থ জ্ঞান, ধর্ম, মত, সংঘ, মঠ, ঠিক আছে। জৈন ধর্মের ত্রিরত্ন কোনগুলি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ, এগুলো হচ্ছে জৈন ধর্মের ত্রিরত্ন। জৈন ধর্মগ্রন্থগুলি সব প্রাকৃত ভাষায় লেখা, জৈন ধর্মগ্রন্থগুলি সব প্রাকৃত ভাষায় লেখা। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ। মোস্ট ইম্পর্টেন্ট, নোট ডাউন করে রাখবে, এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 13। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? SSC CGL 2008 সালের একটি কোশ্চেন। গ্যাত্রিক, কুরু, মৌর্য নাকি শাক্য? গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, তোমরা প্রত্যেকেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি, শাক্য। শাক্য বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। এর পাশাপাশি কি পয়েন্টগুলো দেখো, গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যান জন্মগ্রহণ করেন। তিনি শাক্য মুনি নামে পরিচিত। তার স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধারা এবং তার পুত্রের নাম ছিল রাহুল। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন। নিম্নের কে শাক্য
মুনি নামে পরিচিত ছিলেন, এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু এক্সট্রা কি পয়েন্টস বা এক্সট্রা ফ্যাক্টগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কাকে দিয়েছিলেন? এসএসসি CML 2000 সালে আগত একটি কোশ্চেন। সারনাথে, গয়াতে, রাজগৃহে নাকি পাটলিপুত্রে? গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ নিম্নের কাকে দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, এটা একটা কোশ্চেন যেটা তোমরা কি পয়েন্টসে পাবে। এবং গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন, এটা একটা কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ, সারনাথে। এবার কি পয়েন্টসের দিকে তোমরা একটু নজর রাখো। দেখো, বারাণসীর কাছে সারনাথের মেঘোদ্যানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে প্রথম তার ধর্ম প্রচার করেন, ঠিক আছে। এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এই 5 জন শিষ্য হলেন কৌন্ডিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্প ও মহানাম। এদের মধ্যে প্রথম শিষ্যত্ব কে পেয়েছিলেন? কৌন্ডিন্য, ঠিক আছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো কমপ্লিট। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 15। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? রেলওয়ে গ্রুপ ডি 2013 সালে একটি কোশ্চেন। সিন্ধু, ঝিলাম, চন্দ্রভাগা নাকি ইরাবতী? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর, প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কিন্তু ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, ঝিলাম। ঝিলাম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 326 অব্দের মে মাসে ভারত আক্রমণ করেন, এটাও একটা প্রিভিয়াসের কোশ্চেন। আলেকজান্ডার মোট কতদিন ভারতে ছিলেন? এটাও একটা প্রিভিয়াসের কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে 19 মাস। তারপর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াসের কোশ্চেন, যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ধননন্দ, এবং এই ধননন্দ হলেন নন্দ বংশের শেষ সম্রাট। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কুনিক নামে পরিচিত নিম্নের কে? WBCS ফিল্ম 2005 সালে একটি কোশ্চেন। বিম্বিসার, অজাতশত্রু, অশোক নাকি বিন্দুসার? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কুনিক নামে পরিচিত নিম্নের কে? কুনিক নামে পরিচিত নিম্নের কে? তো অপশন অনুসারে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর কুনিক নামে পরিচিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অজাতশত্রু। অজাতশত্রু কিন্তু কুনিক নামে পরিচিত, কারণ বিম্বিসার কী নামে পরিচিত? শ্রেণিক উপাধি ছিল। বিম্বিসার শ্রেণিক নামে উপাধি ছিল, ঠিক আছে। অশোককে কনিষ্ক, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে। এবং বিন্দুসারের উপাধি কী ছিল? এই যে বিন্দুসার, ডি নাম্বার অপশন দেখতে পাচ্ছ, এর উপাধি কী ছিল? অমিত্রঘাত ছিল এর উপাধি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল মহারাজা ধীরাজ, এবং দ্বিতীয় পরশুরাম নাম উপাধি ছিল হচ্ছে মহাপদ্মনন্দ, ঠিক আছে। কমপ্লিট। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই কি পয়েন্টগুলো থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, বাছাই করা কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নম্বর 17। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? BPSC 2008 সালে একটি কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা দেখেছো জিডি কনস্টেবলও কিন্তু এরকম কোশ্চেন প্রচুর এসেছে। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? অশোক, বৃহধর, দশরথ নাকি পুষ্যমিত্র? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য বংশের শেষ সম্রাট বলেছেন, প্রতিষ্ঠাতা বলেনি, শেষ সম্রাট হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার বি, বৃহদর। দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতার নাম চন্দ্রগুপ্ত মৌর্য, প্রত্যেকে জানো। এই মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সেলুকাসের দূত হয়ে এসেছিলেন, এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? খ্রিস্টপূর্ব 261 অব্দে। এই প্রশ্নটা প্রিভিয়াসের কোশ্চেন, যে অশোকের লিপি নিম্নের কে পাঠোদ্ধার করেছিলেন? জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন, ঠিক আছে। আর ইন্ডিকা মেগাস্তিনিসের লেখা, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মেগাস্তিনিস। ক্লিয়ার? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নম্বর 18। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? WBCS ফিল্ম 2013 সালে একটি কোশ্চেন। সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? দেখো, কোশ্চেন্স আনবো, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এরকমভাবে নিজের প্রিপারেশনটা করো, কারণ 50টা কোশ্চেন তোমাদের কিন্তু 60 মিনিট সময়ের মধ্যে করতে হবে। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। তিনি শকদের উচ্ছেদ করে সকারি বা শকদের শত্রু নামে পরিচিত ছিলেন। সকারি নামে নিম্নে কে পরিচিত? এটার উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন।
নেক্সট কোশ্চেন, প্রিভিয়াসের কোশ্চেন, চৈনিক পর্যটক ফাহিয়েন কার রাজত্বকালে বা কার সময় ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চৈনিক পর্যটক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। ফো কুয়ো কিং কার রচিত একটি ভ্রমণ কাহিনী? সঠিক হয়ে যাবে কার? ফো কুই ফাহিয়েনের। ঠিক আছে, ফাহিয়েনের একটি রচিত ভ্রমণ কাহিনী হলো ফো কুয়ো কিং। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয় মহাকবি কালিদাসকে। ঠিক আছে, দেখো পাঁচটি কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন তোমাকে এখানে কিন্তু আমি তুলে ধরলাম। চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দিকে আগাবো। কোশ্চেন 19, নিচের কোনটি হর্ষবর্ধনের রচনা নয়? এসএসসি অফিসার 2010 সালে একটি কোশ্চেন, হর্ষবর্ধনের রচনা নয় বলছে। রত্নাবলী, হর্ষচরিত, নাগানন্দ নাকি প্রিয়দর্শিকা? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অনেক সময় দেখা যায় এই যে ইজি কোশ্চেনগুলো না, এই ইজি কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করতে যেয়ে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো এটা যদি ভুল না হয় এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। যারা ডাব্লিউবিপি কনস্টেবলের পাশাপাশি যারা কেপি কনস্টেবলের প্রিলিমস এক্সামের জন্য তৈরি হচ্ছে তাদেরও কাছেও কিন্তু এই ভিডিওটি সমভাবে উপযোগী। আমি বলছি, ভিডিওর শুরুতে বলা হয়নি, এখনও বলছি, সেম একইভাবে উপযোগী। তো হর্ষবর্ধনের রচিত নয় কোনটি? তো বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? হর্ষবর্ধনের রচিত নয় বলছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হর্ষচরিত। দেখো তোমরা যদি এখন কি পয়েন্টগুলো দেখো এর বুঝতে পারবে। হর্ষবর্ধনের লেখা 3টি নাটক হচ্ছে নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এই 3টি নাটকের রচয়িতা হচ্ছেন হর্ষবর্ধন। কিন্তু বাণভট্টের রচিত গ্রন্থ, বাণভট্ট কোন দুটি লেখেন? একটা হর্ষচরিত এবং কাদম্বরী, যেটা তোমাদের একটু আগে বলেছিলেন মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, হর্ষচরিত। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20। প্রশ্ন নাম্বার 20 বলছে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? রেলের গ্রুপ ডি 2011 সালে একটি কোশ্চেন। মগধ, তক্ষশিলা, নালন্দা নাকি বিক্রমশিলা? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? মগধ, তক্ষশিলা, নালন্দা নাকি বিক্রমশিলা? তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার সি হয়ে যাবে নালন্দা। নালন্দা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, গুপ্ত শাসক কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন পাল শাসক ধর্মপাল, অনেক সময় এটাও কোশ্চেন পরীক্ষায় আসে। অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন পাল শাসক গোপাল এবং ধর্মপাল। ঠিক আছে, তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কিন্তু অবশ্যই নজরে রাখবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 21, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী, অমোঘবর্ষ, কৃষ্ণরাজ নাকি দন্তিদুর্গ? রেলওয়ে গ্রুপ ডি 2014 সালে একটি কোশ্চেন, বলো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 4টা অপশনের মধ্যে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন ডি, দন্তিদুর্গ। এবং বাকি কি পয়েন্টগুলো দেখে নিই। দেখো রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম কি? রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম হচ্ছে চতুর্থ অমোঘবর্ষ। ক্লিয়ার? চলো, ইলোরের কৈলাসনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ, তার পুত্র নাম হচ্ছে প্রথম কৃষ্ণ, যিনি ইলোরার কৈলাসনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় পুলকেশী সভাকবি নিম্নের কে ছিলেন? রবি কীর্তি, এটাও একটা প্রিভিয়াসের কোশ্চেন। দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? রবি কীর্তি। এবং রাষ্ট্রকূট বংশের শাসকদের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে নাসিক। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 22 কি বলছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। গীত গোবিন্দের রচয়িতা বিখ্যাত লেখক জয়দেব কার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের, লক্ষণ সেনের, পৃথ্বীরাজ চৌহানের নাকি কেউই নয়? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? গীত গোবিন্দের রচয়িতা বিখ্যাত লেখক জয়দেব নিম্নের কার সভাকবি ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বলো? তো গীত গোবিন্দের রচয়িতা বিখ্যাত লেখক জয়দেব, সভাকবি ছিলেন অপশন অনুসারে অপশন বি, লক্ষণ সেনের। ঠিক আছে, এর পাশাপাশি কি পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হেমন্ত সেনকে। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা হচ্ছে বল্লাল সেন। এবং বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন। 4টা কোশ্চেন্স কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একটু ভালো করে নজর রাখবে। ঠিক আছে, দেখে নেবে। চলো হয়ে গেল কমপ্লিট। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 23, ধৈ কার সভাকবি ছিলেন? ধৈ কার সভাকবি ছিলেন? প্রথম দেবপাল, লক্ষণ সেন, শশাঙ্ক নাকি বিজয় সেন? পিএসসি MISC মিসলেনিয়াস 2002 সালে একটি কোশ্চেন। ধৈ কার সভাকবি ছিলেন? তো এই প্রশ্নের প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধৈ কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ধৈ লক্ষণ সেনের সভাকবি ছিলেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন হচ্ছে ধৈ। এর পাশাপাশি কি পয়েন্টগুলো তোমরা একটু দেখে নাও। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, একটু আগে কোশ্চেন আলোচনা করেছি। পাল বংশের শেষ রাজা হচ্ছে মদন পাল। আরেকটা প্রশ্ন আসে যে কোন
পাল রাজার রাজত্বকালে বরেন্দ্র ভূমিতে বা উত্তরবঙ্গে প্রথম কই বিদ্রোহ দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় মহিপাল। ঠিক আছে, দ্বিতীয় মহিপালের রাজত্বকালে বরেন্দ্রভূমি বা উত্তরবঙ্গে কৈবর্ত বিদ্রোহ দেখা যায়। এবং বখতিয়ার খলজি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কিন্তু ধ্বংস করেন। তো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কে ধ্বংস করেন? সঠিক উত্তর হয়ে যাবে বখতিয়ার খলজি। চলো পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 24। প্রশ্ন নাম্বার 24টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট ডাউন করে রাখবে। নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন নিম্নের কে? প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, প্রথম বিক্রমাদিত্য নাকি দ্বিতীয় বিক্রমাদিত্য? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইউপিপিএসসি 2001 সালের একটি কোশ্চেন। নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান নিম্নের কে প্রতিরোধ করেছিলেন? তো অপশন অনুসারে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি, দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, এবার দেখো কি পয়েন্টসগুলো। হর্ষবর্ধন রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেন। তো হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেছিলেন। 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে এক যুদ্ধে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন। এটা কিন্তু আইহোল শিলালিপি থেকে জানা যায়। ঠিক আছে, মিহিরগুড়কে ভারতের এটিলা বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার বিভিন্ন জায়গায় আমি পেয়েছি। নিম্নের কাকে ভারতীয় এটিলা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে মিহিরগুড়। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিয়ার। চলো নেক্সট এবং আজকের আমাদের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 25। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিপিএসসি 2005 সালে একটি কোশ্চেন। মগধ, রাজগৃহ, কাশ্মীর নাকি পাটলিপুত্রে? কনিষ্কের রাজত্বকালে যে বৌদ্ধ সংগঠি হয়েছিল সেটা ছিল হচ্ছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন, যেটা 78 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর সি, কাশ্মীর। কি পয়েন্টগুলো দেখো। চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা কনিষ্কের রাজত্বকালে হয়েছিল 78 খ্রিস্টাব্দে, সভাপতি যে ছিলেন তিনি ছিলেন হচ্ছে বসুমিত্র এবং সহ সভাপতি ছিলেন অশ্ব ঘোষ। এবং এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কিন্তু হিনজান মহাযান দুটি শাখায় বিভক্ত হয়ে পড়ে। তোমরা প্রত্যেকে জানো, এখান থেকেও কিন্তু কোশ্চেন এসেছে। এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলন শাসক ছিলেন অশোক, তৃতীয় বৌদ্ধ সম্মেলনের স্থান ছিল পাটলিপুত্র এবং সভাপতি ছিল মাগলিপুত্র তিস্সা। ঠিক আছে, ক্লিয়ার। চলো তোমাদের সাথে কিন্তু আজকে আমি গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন আলোচনা করলাম। একটা কথা তোমাদের বলে রাখছি, অনেকেই বলবে মাত্র 25টা কোশ্চেন। তুমি যদি এটা ভালো করে দেখো না, এখানে 25টি কোশ্চেন দাও, মোটামুটি 70 থেকে 100টির মতো কোশ্চেন তুমি কিন্তু এখান থেকে পাচ্ছ। 25টি কোশ্চেন থেকে তুমি প্রায় 80 থেকে 100টি কোশ্চেন তুমি জানতে পারছো, শিখতে পারছো, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। এভাবে যদি আমি তোমাদের 200টা কোশ্চেন সলভ করাই, আমি যেটা মনে করি, দেখো তোমাকে তো তোমার নিজের পড়া পড়তেই হবে। তুমি যদি ভাবো দাদার চ্যানেলে কোশ্চেন আসছে প্রিভিয়াসের কোশ্চেন, এগুলো পড়ে চলে যাবো, তাহলে তুমি ভুল করবে। কারণ এখানে একটা এক্সাম, জি জান রক্ত শেষ বিন্দু পর্যন্ত তোমাকে এখানে লড়তে হবে। তো তুমি তোমার কাজ করবে, তুমি তোমার বই কমপ্লিট করবে, সিলেবাস কমপ্লিট করবে, এবং আমি আমার কাজ করব। সমস্ত রকমের প্রিভিয়াসের কোশ্চেন তোমাকে আমি দিব। অর্থাৎ তোমার নিজের জ্ঞান, পড়ার নিজের জ্ঞান, এবং আমার থেকে তুমি যে জ্ঞান পাচ্ছ, দুটো যদি অ্যাড করো, তাহলে আমি মনে করি কোনো কোশ্চেন তোমার মিস যাবে না জিকেতে, এই সমস্ত টপিক থেকে যদি কোশ্চেন আছে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।